হ্যালো বন্ধুরা, আজকে এক্সপ্লেন করব শিওরলি টুমরো। কোরিয়ান ড্রামা পর্বটি শুরু হয় লি কিউংডু নামে একজন প্রথম সহকারী ব্যবস্থাপক দিয়ে, যিনি ডংগুন ডেলিতে কাজ করেন। গভীর রাত পর্যন্ত তিনি প্রতিবেদন তৈরি করছিলেন, যেখানে অভিনেত্রী আন্দা হেয়ের সঙ্গে ব্যবসায়ী জিন ওনের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে, কিন্তু তিনি তা আপলোড করতে পারছেন না। তারপর সকালের নাস্তা করতে আসে, সে তার অফিসে ফোন করে কথা বলে। ডেপুটি ম্যানেজারকে সেই ফাইলটি আপলোড করতে বলুন। তার খুব মন খারাপ, পান করা শুরু করে। পরদিন সকালে আন্তর্জাতিক মিডিয়া এই খবর তুলে ধরে। সেই নিবন্ধে দাহেজ আলজেনা ড্রাগ ব্যবহারের কথাও উল্লেখ আছে। এছাড়াও জিও জিন আনের স্ত্রীর কাছ থেকে পোশাক ব্র্যান্ড জারাম উত্তরাধিকার সূত্রে পায়। কিউংডু তার বন্ধুদের ডেকেছে যাতে সে তাকে সান্ত্বনা দিতে পারে। তিনি অভিযোগ করেন কেন তার ওই জারোজের সঙ্গে বিয়ে করার দরকার ছিল। এরপরে তিনি বলেছেন যে আজ তিনি তার ম্যানেজারের দিকে চিৎকার করেছেন, কারণ তাকে বিনোদনের সংবাদের পরিবর্তে বর্তমান বিষয়গুলিতে লিখতে হবে। তার বন্ধুরা বুঝতে পারে যে কিউংডু নার্ভাস, কারণ তার প্রথম প্রেম, তার প্রাক্তন বান্ধবী তার সাথে যোগাযোগ করতে পারে। অফিসে তার কলেজ তাকে স্নান করতে বলে, কারণ সে সোজুর গন্ধ পাচ্ছিল। তারপরে তার বস এসে তাকে বকতে শুরু করে এবং বলে যে সে নিবন্ধের কারণে বা তার প্রাক্তন বান্ধবীর কারণে মন খারাপ করেছে। এরপর তার কলেজও তাকে উত্ত্যক্ত করতে থাকে। কিউংডু তারপর গভীর রাত পর্যন্ত কাজ করে এবং জিওর পুরনো ছবি দেখতে শুরু করে, যেখান থেকে গল্প আমাদের নিয়ে যায় 2007-এ। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিও তার এক বন্ধুর সাথে দেখা করতে বিশ্ববিদ্যালয়ে আসে, সেজন্য রুবির কিছু কয়েন সেখানে পড়ে, যার কাছ থেকে তিনি কলা কিনতে যাচ্ছিলেন। এরপর সে তার বন্ধুর সাথে চলে যায়। জি তার কয়েন তুলে নেয়। কিছুক্ষণ পরে সে ঘুরে বেড়ায় এবং কেরিয়ার মেলায় পৌঁছায়। সেখানে ড্রামা ক্লাবের রেজিস্ট্রেশন ডেস্কে এস ইয়াং নামের একটি মেয়ে তার সাহায্য চায়, কারণ তাকে ওয়াশরুমে যেতে হয়েছিল। সেজন্য সেও সেখানে এসে নাটকের কথা জিজ্ঞাসা করলে তখন সে তাকে উত্ত্যক্ত করতে থাকে এবং বলে, এখন এই কথা বলো না, তুমিও নতুন। সে জিজ্ঞাসা করে তার মানে কি, এবং সে বলে যে সে দেখতে জুনিয়র নয়। তারপর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর তিনি তাকে পূরণ করার জন্য ফর্ম দেন এবং বলেন যে তার মানে এই নয় যে তিনি এই ভূমিকার জন্য উপযুক্ত নন। এরপরে তিনি ফর্মটি পূরণ করেন এবং তিনি তাকে আরও বেশি জ্বালাতন করেন। এরপর ইয়াং সেখানে এসে জানতে পারে যে সে সিনিয়র নয়, তাই বলে সে কিছু বলেছে। সে একজন সিনিয়র এবং সে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর কিউংডু তার পিছু নিল। সে তাকে ক্ষমা চাইতে বলে যে সে তার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু জিও তাকে পানীয়র জন্য চ্যালেঞ্জ করে। কিউংডু প্রত্যাখ্যান করলে গিও তাকে জ্বালাতন করে যে সে হালকা মদ্যপান করে। তারপরে সে রাজি হয়। এরপর দুজনেই মাতাল হয় এবং সন্ধে হয়ে যায়। তারপর জিও হঠাৎ জিজ্ঞাসা করে সে তার সাথে ঘুমাতে চায় কিনা। কিউংডু এটা শুনে হতবাক হয়। এরপর জিও তার ড্রাইভার মিস্টার কিমের সাথে চলে যায়। সে একই হোস্টেলে একজন মাতাল কিউংডু নিয়ে যায়। পরের দিন সে তার বন্ধুদের জিজ্ঞাসা করে যে সে তার বয়সের চেয়ে বড় দেখাচ্ছে কিনা, এবং তারা তাকে উত্ত্যক্ত করতে শুরু করে যে কোনো মেয়ে তাকে এভাবে ডেকেছে কিনা। তারপরে যখন জিও কলেজে আসে, সবাই তার দিকে তাকাতে শুরু করে। তারপর সে কিউংডুকে ক্লাস থেকে বের করে দেয়। সে তাকে বলতে শুরু করে যে সে তাকে সুদর্শন মনে করে এবং তাকে আবার জ্বালাতন করে। সে সন্ধ্যায় আবার তাকে পানীয়র জন্য আমন্ত্রণ জানায় এবং সেখান থেকে চলে যায়। সারাদিন ধ্যানে কাটানোর পর কিউংডু তার বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য ড্রামা ক্লাবে যায়, যেখানে তারা তাকে বলে যে তাদের ক্লাব এই বছর বন্ধ হয়ে যাচ্ছে কম সদস্যের কারণে, কিন্তু তার যোগদান তাদের ক্লাবকে বাঁচিয়েছে। সেই রাতে জিও তার মায়ের কাছ থেকে একটি কল পায়, যিনি তাকে ধমক দিয়েছিলেন যে তার নিউ ইয়র্ক থেকে ফিরে আসা উচিত হয়নি এবং এখানে সে কেবল তার সময় নষ্ট করছে, যার পর সে খুব বিরক্ত হয়ে যায়। কিউংডু যে ব্যক্তি তার জন্য ক্যাফেতে অপেক্ষা করছিল বাইরে এসে তাকে সেখানে দেখে। সে বোঝে সে কিছু একটা নিয়ে বিরক্ত, কিন্তু জিও তার বুদবুদ স্বভাবে ফিরে এসেছে। সে তাকে বাসায় যেতে বলে। অনেক দেরি হয়ে গেছে, তাই সে তাকে জিজ্ঞাসা করলো সে তাকে পছন্দ করতে শুরু করেছে কিনা। তারপর সে কান্নার ভান করতে শুরু করে, কারণ সে একটু মন খারাপ করে। তাই সে বলে যে সে শুধু অভিনয় করছিল এবং জিজ্ঞেস করে তার অভিনয় ভালো ছিল কিনা, এবং তারপর দুজনেই সেখান থেকে চলে যায়। তারা বাসে একসাথে ভ্রমণ করে এবং সে তার সাথে তার প্রিয় গান শেয়ার করে। কিছুক্ষণ পরে যখন জি তার নম্বর জিজ্ঞাসা করে এবং সে বলে যে তাকে বৃদ্ধ দেখাচ্ছে না, তাকে যুবক দেখাচ্ছে, এবং তারা দুজনেই খুব লজ্জা বোধ করতে শুরু করেছে। এরপর থেকে দুজনেই ডেটিং শুরু করেন। বর্তমান থেকে ফিরে ইয়ং কিয়ংডন ফোন করে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে যে জি তার সাথে কথা বলতে চায়, কিন্তু কেন সে প্রত্যাখ্যান করে এবং ফোন বন্ধ করে দেয়। পরের দিন দুজন তাকে আবার জ্বালাতন করে, কারণ কিয়ংডনের জন্য অফিসে কিছু মেয়ের কাছ থেকে কল এসেছিল এবং সে ভান করেছিল যে সে একজন ছিল। তারপর কিয়ংডু একটি কাব্যিক বার্তা পায় যা সে অবিলম্বে চিনতে পারে, যার পরে আরও একটি ফ্ল্যাশব্যাক দেখায় যে তারা উভয়ই কবিতার ধারণায় রয়েছে। জিও প্রোগ্রামটিকে খুব বিরক্তিকর মনে করলে সে লক্ষ্য করে কেন দুই এটিকে অনেক উপভোগ করছে। কিছু সময় পরে সমীক্ষায় জিও কিয়ংডুকে তার প্রিয় কবিতাটি শোনাতে বলে। এটি ছিল একজন কবির দুঃখজনক জীবনের কথা, যেখানে তার স্ত্রী মারা যায়। এই কথা শুনে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এখানে বর্তমান সময়ে কিয়ংডু সন্ধ্যায় অফিস থেকে বের হয় এবং দেখতে পায় যে জি তার জন্য বাইরে অপেক্ষা করছে। তারপরে তারা একটি রেস্তোরাঁয় বসে কথা বলে এবং কিয়ংডু সেই নিবন্ধটি নিয়ে কথা বলে, কিন্তু জিয়া বলেছেন যে এতদিন পর দুজনের দেখা হচ্ছে এবং তিনি নিবন্ধটি পড়েছেন। এরপর তাদের জীবন নিয়ে বিতর্ক হয়। তিনি খুব বিষণ্ণ ছিলেন এবং এখন তার নিবন্ধের কারণে অন্তত বিবাহ বিচ্ছেদ চাওয়ার কারণ পেয়েছেন। আমরা জানতে পারি যে জিওর পরিবার এবং তার স্বামী তাকে দোষারোপ করছে, এমনকি পারিবারিক চাপে বিয়েও করেছেন। এখানে জি নিজেকে ওয়েটিং ফর গডট নাটকের চরিত্রের সাথে তুলনা করেছেন এবং কিয়ংডুকে গডট বলেছেন, কারণ তিনি কিয়ংডুর জন্য খুব বেশি সময় অপেক্ষা করেছিলেন। যখন কিয়ং জিজ্ঞেস করে কেন সে পুরনো বিষয়গুলো তুলে ধরছে, জি তাকে কাপুরুষ বলে।
পরে একটি ফ্ল্যাশব্যাক দেখায় যে জি তার ড্রামা ক্লাবের বন্ধুদের সাথে প্রথমবারের মতো দেখা করছে। তারপর তারা সবাই পান খেতে যায়। তারপর হঠাৎ বাড়ি থেকে ফোন পেলে সে চলে যায়, যেখানে তার মা তাকে আমেরিকায় ফিরে না যাওয়ার জন্য বকাঝকা করে এবং তার মানসিক স্বাস্থ্যের বিষয়টি উত্থাপন করে, যার কারণে সে চরম আঘাত পায়। এরপরে জি কিয়ংডুয়ের সাথে দেখা করতে একটি ট্যাক্সি যায় এবং তার কোলে কাঁদে। কিয়ংডু তাকে সান্ত্বনা দেয়। তিনি তার অনুভূতি প্রকাশ করেন যে তিনি তাকে পছন্দ করেন এবং তিনি সেই দিনটিও গ্রহণ করেন যখন তিনি ড্রামা ক্লাবে যোগ দেন। সত্য হলো যে তিনি জিওর সাথে কথা বলতে চেয়েছিলেন, তাই তিনি সেখানে এসেছিলেন এবং এটি তাদের প্রথম চুম্বন। বর্তমানে জিও কিয়ংডুকে বলে যে তিনি ইংল্যান্ডে যাচ্ছেন এবং বলেন যে তিনি তাকে এই বিবাহ থেকে মুক্ত করে তার একটি উপকার করেছেন। তিনি বলেন যে জি নন তার মানসিক স্বাস্থ্য এবং বিষণ্ণতার জন্য তার বিবাহ ভেঙে যাওয়ার জন্য দায়ী ছিলেন। কিয়ংডু খুব রাগান্বিত ছিল, কারণ যে রকম অসুস্থ ব্যবহার তিনি পেয়েছেন সেটা শুনতে তার পক্ষে খুব কঠিন ছিল। তাই সে মজা করে বলে যে সে আর কখনো তার জন্য পড়তে পারবে না। এরপরে জিও তাকে তার দৃষ্টিকোণ থেকে বিবাহ বিচ্ছেদের বিষয়ে একটি নিবন্ধ লিখতে বলে, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন, বলেন যে সেই নিবন্ধটি লেখাও খুব কঠিন ছিল। তিনি আরও বলেন যে তিনি তার মুখোমুখি হতে চান এবং তার বাজে কথা শুনতে চান। জিও তা হেসে ফেলে, কিন্তু কিয়ংডুর চোখ লাল এবং আর্দ্র এবং সে তাকে পাথরের হৃদয় বলে এবং সে তাকে আর কখনো দেখতে নাও পারে এবং বলে যে পরের বার আমরা কারোর মৃত্যুতে দেখা করব, আমাদের মধ্যে যে প্রথমে মারা যায়। তারপর সে কোটটি তুলে নিয়ে চলে যায় এবং অবশ্যই কেউ তাদের বৈঠকের ছবি তুলছিলেন। কিছুদিন পরে আমরা দেখতে পাই যে কেউ তার ছবি ইন্টারনেটে পোস্ট করেছে যাতে জিওর বিরুদ্ধে সম্পর্ক থাকার অভিযোগ করা যায়। বস তাকে মজা করে বলে যে সে এতটা অসতর্ক যে সে নিজেই খবর হয়ে গেছে। এরপরে আমরা গল্পের আরেকটি প্রধান চরিত্রের সাথে দেখা করি। জিওর বড় বোন জিয়ের স্বামী, যিনি এতক্ষণ পর্যন্ত পারিবারিক সংস্থা চালাচ্ছিলেন, তিনি একজন খারাপ ব্যক্তি এবং তিনি জিও এবং কিয়ংডুর ছবি প্রকাশ করে কেলেঙ্কারি তৈরি করেন। তার বোন তাকে ধন্যবাদ জানায় যে তার কারণে জিও ডিভোর্স নিতে পেরেছে। পরের দৃশ্যে আমরা দুই বোনকে দেখতে পাই। জিন বলে কিভাবে তাদের স্বামী উভয়ই ভালো মানুষ নয় এবং সে রসগোল্লা করে যে তারও বিবাহ বিচ্ছেদ হওয়া উচিত। ঠিক তখনই সে মায়ের কাছ থেকে কল পায়, যিনি সেই নিবন্ধটির সম্পর্কে কথা বলছিলেন। তিনি বলেন জিও নিজের বিষয়গুলি পরিচালনা করতে পারে, চিন্তা করার দরকার নেই। আমরা বুঝি আজও মা ও মেয়ের সম্পর্ক একই রকম। এরপরে জিন তার বোনকে জিওর ব্যাপারে জ্বালাতন করে যে সে আজ পর্যন্ত তার কাছ থেকে এগোতে পারেনি এবং সে একাই মারা যাচ্ছে। এখানে কিয়ংডুর মাও সেই নিবন্ধটি পড়েছে। সে বলে যে সে শুধু একজন বন্ধু। তার মা বলছে যে তার এখন বিয়ে করা উচিত, তারও বয়স হয়ে গেছে। তারপর সে তার ড্রামা ক্লাবের বন্ধুদের সাথে দেখা করে এবং পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য, যেহেতু কিয়ংডু এবং জি উভয়ই অপমানিত হচ্ছেন, সে পরামর্শ দেয় যে তারা তাদের পুরনো ড্রামা ক্লাবের বন্ধুদের সাথে পুনর্মিলন করবেন। এরপরে ইশি এই বিষয়ে ইয়ং জি এর সাথে কথা বলে এবং সে রাজি হয়, তবে এর মানে হলো যে তাদের অন্তত একবার দেখা করতে হবে। তারপর সে কিয়ংডুর সাথে দেখা করতে চেয়েছিল, তাই সে ইয়ং তাকে তার বাড়ির বাইরে রেখে পালিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই যে সে তাকে টানে যে সে ইয়ং তার বাড়িতে একজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে এসেছিল এবং সে বলে যে আপনি একজন অপরিচিত ব্যক্তিকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন। এরপরে আমরা এক ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সে রাতে তার মায়ের সাথে রাগ করে দেখা করতে এসেছিল। সে তাকে সেই ইয়াংয়ের বাড়িতে নিয়ে আসে, যেখানে অন্যান্য সদস্যরাও সেখানে অবস্থান করছিল, কিন্তু ইতিমধ্যেই ঘুমিয়েছিল। দুজনে চুপিসারে তাদের মাঝে গিয়ে ঘুমায়। পরের দিন সবাই একসাথে নাস্তা করে অনেক মজা করে। কিছুক্ষণ পর তার মামা তার সাথে দেখা করতে আসে। সে তাকে নিয়ে খুব চিন্তিত ছিল। তিনি বলেন যে তার মা একটু কঠোর, কিন্তু চেয়ারম্যান তাকে অনেক লালন করেন। কিন্তু কিভাবে তারা তাকে একা নিউ ইয়র্কে পাঠিয়েছে সে সম্পর্কে সে রট করে। তারপরে তিনি তাকে তার নতুন বন্ধুদের কাছ থেকে তার পরিচয় গোপন না করার পরামর্শ দেন। তাই তিনি বলেছেন যে তিনি সঠিক সুযোগ পেলেই তাদের জানাবেন। এরপরে চাচা তাকে ভালো অনুভব করার জন্য একটি গোপন কথা বলে যে তার মা এবং চেয়ারম্যান কয়েকদিনের জন্য ভ্রমণে যাচ্ছেন, এবং সে খুব খুশি হন। তারপরে সে তার নতুন বন্ধুদের সাথে দেখা করে এবং তাদের জানায় যে এখন থেকে সে এই ক্লাবটি পরিচালনা করবে, এবং বলে যে এখন থেকে জলখাবার এবং ঘুমানোর সমস্ত দায়িত্ব তার। সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে সে বলে তার বিনিময়ে তাকে থাকার জন্য একটি জায়গা দিতে হবে, এবং সেই ইয়ং আনন্দের সাথে তাকে তার বাড়ির অতিরিক্ত চাবি দেয়। কিছুক্ষণ পর কিয়ংডবি তার বাড়িতে বলে বন্ধুর বাড়িতে কয়েকদিন থাকবেন তিনি। এরপর দুজনেই একসঙ্গে অনেক সময় কাটান। কিয়ং টু যখন তাকে তার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে সত্য বলে না এবং বলে যে তারা কাপড় বিক্রি করে। তারপর তারা জালিমের একটি বিখ্যাত পোশাকের ব্র্যান্ডের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তাকে প্রত্যাখ্যান করে। সে সেখানে পোশাক পছন্দ করে না। ঠিক যেভাবে সন্ধ্যা শেষ হয় এবং তারা খেলা ওয়েটিং ফর গোডোটের কথা বলা শুরু করে। তিনি বলেছেন যে গোডো চরিত্রটি কোয়ের সাথে খুব মিল। সে বলে গোডো ফিরে আসেনি, কিন্তু তুমি এটা করবে না। তাই সে বলে আমি কোথায় যাচ্ছি, আমি সব সময় তোমার সাথে থাকব। তাই সে বলে ভাবুন যদি কখনো এমন হয়, তাহলে নাটকের একটি মাত্র লাইন বুঝিয়ে দেয় মানুষের কান্নার একটা সীমা আছে। কোথাও কেউ কাঁদলে অন্য কারো কান্না থামে। তাই জীবনে যদি কখনো তাকে আলাদা হতে হয় তাহলে সে অনেক কাঁদবে, যাতে প্রাণীটিকে কাঁদতে না হয়। জীব তার কথাগুলিকে খুব শান্ত মনে করে এবং সে তাকে চিৎকার করে এবং তাকে তার সাথে ঘুমাতে বলে। সে খুব লাজুক, তাই সে চিৎকার করে বারবার জিজ্ঞেস করলে কাছ থেকে একটা আওয়াজ আসে, শুভ ভাগ্য, তোমার এটা করা উচিত। এবং জো তাকে ধন্যবাদ জানায়। সে বর্তমান তাকে বলে যে সে এখন পর্যন্ত এই শিক্ষককে রেখেছে। এরপরে ক্যান তাকে বলে যে ইংল্যান্ডে ফেরার আগে তাকে এই সমস্ত বিষয় ফেলে দিতে হবে।
তাই সে বিরক্ত হয় এবং বলে যে সে একজন নিচু জার্নালিস্ট, যে তার চাকরি বাঁচানোর চেষ্টা করছে এবং তার সাথে এমন কথা বলা উচিত নয়। এরপরে সে বলে যে সে তাকে সাহায্য করবে না এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তাই সে তাকে থামায় এবং সরি বলে যে তার অন্ত্যেষ্টিক্রিয়ার কথা বলা উচিত হয়নি। কিছুক্ষণ পর তাকে একটি ড্রাফট দেখায়। তিনি তাকে বলেন যে তাদের একটি পুনর্মিলন করা উচিত এবং কিছু ফটো তোলা উচিত এবং তাদের 18 বছরের বন্ধুত্বের উপর একটি নিবন্ধ প্রকাশ করবে, যাতে লোকেরা অনুভব করে যে তাদের মধ্যে সবকিছু স্বাভাবিক এবং সবকিছু ব্র্যান্ডেড পড়ার দ্বারা। তাকে আসতে বলেন এবং দেখা যাক। তার বস এমনটা বলেছেন যাতে অন্তত সে জিউর ফ্যাশন স্টেটমেন্ট ধরতে পারে তার ফ্যাশন ম্যাগাজিনের জন্য। জিয়া বোঝে এবং অস্বীকার করে না। এরপরে আমরা প্রাণীদের দেখতে পাই যারা একই বিষয়ে চিন্তা করছিল। পরের দিন সকালে আমরা জীবন এবং তার স্বামীকে দেখতে পাই। সে অনুভব করে যে সে আজ তার প্রথম ডেটে এসেছে এবং খুব লজ্জাবোধ করছে। তার স্বামীও তাকে সমর্থন করে এবং গোপনে তাকে রেকর্ড করে। আমরা জানতে পারি যে তার আলঝেইমার আছে এবং মাঝে মাঝে সবকিছু ভুলে যায়। তারা সবাই পরের দিন দেখা করে। সেখানে কিয়ংডো জিউ তাকে চোখ সরাতে পারে না যখন তাদের বন্ধুরা তাকে পুরনো দিনের কথা বলে। কিয়ংটু সেদিন খুব কেঁদেছিল, কারণ সে নিশ্চিত ছিল যে এখন জিদ তার কাছে ফিরে আসবে না। জিউ তাকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? তাই সে বলে, হ্যাঁ, কারণ সেই সময়ে আমি নিষ্পাপ এবং সম্ভবত এমনকি আন্তরিক ছিলাম। কিছুক্ষণ পর তারা ছবিতে ক্লিক করে, কিন্তু কিয়ংডো জিউর দিকে চোখ রাখে, কারণ তাকে বলা হয় খুব সুখী, সুন্দরীয়। তারপর সে ইংল্যান্ডে যেতে চায়, সেখানে ভালো জীবনযাপন করতে এবং সুখী হতে। তাই সে বলে সে ভালো থাকবে, কিন্তু সে কিয়ং নিয়ে চিন্তিত এবং বলে, তুমি আমার সমস্যায় আটকে গেলে তোমার জীবন আবার নষ্ট হয়ে যেত। কিয়ং উত্তর দেয় যে তার কারণে সে কখনো সমস্যায় পড়েনি এবং তার জীবন কখনো নষ্ট হয়নি। চলে যাওয়ার সময় জিউ খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ কিয়ং এখনও তার অনেক যত্ন করে। কিছু সময় পর কিয়ংডোর বন্ধু তাকে কল করে এবং তাকে জানায় যে সে জানে সে এখনও জিয়ের সাথে এগোতে পারেনি। সব ছবিতে সে জিউর দিকেই তাকিয়েছিলেন। এরপর সে জানায় যে সে তার সাথে নাটকের ব্রোশিওর নিয়ে গেছে। এরপরে আমরা প্রাণীটিকে দেখতে পাই। তার দিকে তাকিয়ে সে স্মৃতি তাজা করছে। সেই জীব তাদের মিলনের সেই প্রবন্ধ পড়ে বসে আছে। তারপর সে সিদ্ধান্ত নেয় কেন সে গিয়ে কিয়ংডোর সাথে কথা বলবে। এদিকে তার স্বামী জানতে পারে জিন একা কোথাও যাচ্ছে। এরপর আমরা জীবনকে দেখি। জো কিয়ংডোর বাবা মায়ের দোকানের বাইরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকাচ্ছে। সে তাদের আগে থেকেই চেনে। ঠিক তখনই সেও কাজ থেকে ফিরে তাকে দেখে। কিছুক্ষণ পরে জিন তাকে বলে যে তাকে জিওকে ফিরে আসা থেকে থামাতে হবে। আমরা জানতে পেরেছি যে তার পরিবারে অনেক উত্তেজনা রয়েছে। তার মা খুবই কঠোর এবং তার স্বামী খুবই অভদ্র ব্যক্তি। সে কারণেই তিনি চান না জিও ইংল্যান্ডে যাক। যদি সে চলে যায়, তাকে পারিবারিক সম্পত্তি থেকে উচ্ছেদ করা হবে এবং কয়েক বছরের মধ্যে তার কিছুই থাকবে না। প্রথম ও দ্বিতীয় পার্ট এখানেই শেষ। পরের পার্ট দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের পার্ট শীঘ্রই আসতে চলেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।